অন্ততপক্ষে গুম কমিশন যাদের ক্ষেত্রে মনে করেছে যে হয়রানিগুলোর থেকে তাদের পরিত্রাণ পাওয়া উচিত, গুম কমিশন থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং এই ধরনের একটা তালিকাও প্রস্তুত করা হচ্ছে এবং ফলস কেসগুলা যাতে দ্রুত নিষ্পত্তি করে গুম হওয়া ব্যক্তি ছাড়া পাওয়ার পরও হয়রানির শিকার না হয় এবং এই আদালতের আইনি ব্যবস্থাকে যাতে কেউ আর অ্যাবিউজ করতে না পারে। যাদের বিরুদ্ধে এই মামলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাস দমন আইন বা অন্য যে আইনি মামলা হয়েছে, এই প্রত্যেকটা মামলা যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, সেটা যাতে এক্সপিডাইট করে, সেটার জন্য সুনির্দিষ্টভাবে সরকারকে বলেছি। দ্বিতীয়ত হচ্ছে যে সন্ত্রাস দমন আইনটাকে সংশোধন করার কথা বলেছি। 3 নম্বর জিনিসটা হচ্ছে যে এটার সাথে সম্পৃক্ত যেটা যে বাংলাদেশে জঙ্গিকে মোকাবেলার জন্য, জঙ্গি ইস্যুটাকে ডিল করার জন্য আমাদের এখানে সুনির্দিষ্টভাবে কিছু স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে রিহ্যাবিলিটেশনের যে বিষয়টা আছে সন্ত্রাসদের মোকাবেলার ক্ষেত্রে, এই বিষয়টা মনে হয় কার্যকর হতে পারে, সেটাকে আমরা ফোকাস করেছি। গুম হওয়া এবং কেউ মারা যাওয়ার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। সেটা হলো কেউ যখন মারা যায় তখন তার সম্পত্তি ভাগ হয়ে যায়, একটা ডেথ সার্টিফিকেট আসে, সম্পত্তি ভাগ হয়ে যায়, একটা ক্লোজার আসে। কিন্তু কেউ যখন গুম হয়, যেহেতু সে মারা গিয়েছে এই কথাটা বলতে পারা যায় না, কারণ আমরা আসলে জানি না সে মারা গেছে কিনা, তখন কিন্তু কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু করা যায় না। ডেথ সার্টিফিকেট ইস্যু না করার সাইড ইফেক্ট আপনি দেখেন, ধরেন ভদ্রলোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে বা তার সম্পত্তি আছে, কিছু ভাগ হওয়া সম্ভব না। সো পরিবারগুলো অলমোস্ট রাতারাতি পথে বসে যায়, দেখতে পারে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, দেখতে পারে যে তার সম্পত্তি আছে, কিন্তু সে কিছু ব্যবহার করতে পারে না। সেই জন্য আমরা বর্তমান প্রচলিত আইনের বাহিরে আমরা মনে করি যে এমন একটা আইন করা দরকার যে আইনে কিছু ওভাররাইডিং ক্লজ থাকবে, যে দেশের প্রচলিত আইনের বাহিরে গিয়েও তাদেরকে যাতে একটা আইনগত সুযোগ দেওয়া যায়। যখন একজন মারা যান তখন তার বউ বিধবা হয়ে যান, এটার একটা প্রসেস আছে। কিন্তু যখন একজন গুম হন তখন তার বউ, উনি কি বিধবা না সধবা? কারণ আমরা উত্তরটা জানি না। ভদ্রলোক বেঁচে আছে কি মারা গেছে এটা আমরা বুঝতে পারছি না। এই যে বিশাল সমস্যাগুলো পরিবারগুলোর মধ্যে মানে সৃষ্টি হয়, সেগুলোর কোনো সমাধান তারা পায় না। এবং গত 16 বছর ধরে হাজারে হাজারে পরিবার বাংলাদেশে এই সমস্যাটা ফেস করে আসছে। গুম হওয়া ব্যক্তির ডেথ সার্টিফিকেট ছাড়াই তাদের গুম হওয়ার যে একটা প্রত্যয়ন বা একটা ডিসঅ্যাপিয়ারেন্স সার্টিফিকেট প্রডিউস করে যাতে পরিবার পরিজন যাতে সম্পত্তি ইনহেরিট করতে পারে, সেই জন্য এই কমিশন থেকে কিছু আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। অন্ততপক্ষে আর্থিক দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে। তবে এটা সত্য কথা যে গুম হওয়া ব্যক্তির অনুপস্থিতি বা গুম হওয়া ব্যক্তিকে উদ্ধার করে না দিতে পারলে অপূরণীয় ক্ষতি সেটা কোনো আইন দিয়ে বা তার সম্পত্তি দিয়ে বা সম্পত্তির অংশ দিয়ে সেটা পূরণ হওয়ার নয়। আমরা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি আমরা আশানুরূপ জায়গায় পৌঁছাতে পেরেছি। কিন্তু তারপরও বলবো, এত সংখ্যা এবং এত গভীরে এই অপরাধ সংগঠিত হয়েছে, এটার জন্য সময় একটা বড় ফ্যাক্টর। সেই বাহিনীর সদস্যরা যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল, তারা কিন্তু তাদের একটা বড় অংশ কিন্তু এখনো এই কাঠামোগুলিতে অবস্থান করছেন। তারপরে যাদেরকে চিহ্নিত করা গিয়েছিল প্রাথমিকভাবে, তারা কিন্তু পালিয়ে গেছেন। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর 42 কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়। জানুয়ারি মাসে এদের বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যখন অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় তখন কিন্তু তারা অনেকেই দেশে ছিলেন, কিন্তু পাসপোর্ট না থাকা সত্ত্বেও ওয়ারেন্ট বের হওয়ার পরপরই অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরবর্তীতে এগুলোর এন্ড রেজাল্ট কি হবে? তো ধরেন আপনি বাংলাদেশ থেকে পালাচ্ছেন, মোস্ট লাইকলি আপনাকে ইন্ডিয়া যেতে হবে, কারণ ল্যান্ড বর্ডার আমাদের এসেনশিয়ালি ইন্ডিয়ার সাথে, মায়ানমারের যুদ্ধ হচ্ছে, সো ওনারা এইদিকেই যাবেন। কারণ আপনি যদি দেশের একজন গোয়েন্দা বাহিনীর প্রধান হয়ে থাকেন, কয়েকজন মিলে আপনি ইন্ডিয়াতে গেলেন, ইন্ডিয়া কি করবে ফার্স্টে? ইন্ডিয়া যেটা করবে হলো আপনাকে বসে আপনাকে ইন্টারোগেট করবে। এখন আপনি চিন্তা করেন যে বাংলাদেশের সকল সেন্সিটিভ তথ্য যাদের ভিতরে আছে তাদেরকে আমরা এসেনশিয়ালি ওনাদের হাতে তুলে দিচ্ছি বা ওনারা ওনাদের হাতে নিজেরা সোপর্দ হচ্ছেন। এই যে এত বছর যারা গুম খুনের সাথে জড়িত ছিলেন, তারা তো আমরা যেটা বলছি অনেকেই বাহিনীগুলোতে আছে। ওনারা কি চাইবেন? ওনারা চাইবেন ভবিষ্যতে ওনাদের এই অপরাধগুলো যাতে রিভিলড না হয়। এখন
আমরা তাদের অপরাধের কথা জানি আর না জানি, আমরা ধরে নিতে পারি এখন যে আমাদের শত্রুপক্ষের গোয়েন্দা বাহিনীগুলো ডেফিনেটলি জানে। তাহলে ভবিষ্যতে তাকে ব্ল্যাকমেল করতে কি লাগবে? শুধু বলতে হবে, তুমি যদি না করো এই কাজটা, তাহলে কিন্তু আমি তোমার পূর্ববর্তী গুম খুনের কথা আমি কিন্তু তোমার বউকে বলে দিব, খুব বেশি যেতে হবে, বা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিব। তখন কি হবে? আপনি নিরাপত্তা বাহিনীগুলোর ভিতরে স্তরে স্তরে মানুষ রাখছেন যারা ব্ল্যাকমেইলের ক্ষেত্রে ভালনারেবল। আপনি যদি জিনিসগুলোকে সামনে নিয়ে আসেন, যে জিনিসটা আপনি লুকিয়ে রাখছেন না, সেটা দিয়ে কিন্তু আপনাকে ব্ল্যাকমেইল করা যায় না। আপনি জিনিসগুলো সামনে নিয়ে আসেন, আপনি গুম কমিশনের সাথে কথা বলে ফেলেন, তাহলে এই সমস্যাগুলো কিন্তু চলে যায়। এই অপশনটা না নেওয়াটা আমার কাছে বোকামি মনে হচ্ছে এবং দেশ বিরোধী একটা কাজ মনে হচ্ছে। এই প্রসেসের পিকে প্রাইম মিনিস্টার্স অফিস, অনেক সময় ওনার পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল, তো উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন, কথা বলতেন, আদেশ নির্দেশও দিতেন। So out of the way I went to PM and requested her যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেছে, তার ছেলেটাকে এটা করা হয়েছে, এটা খুব এটা দেখা উচিত, আমাদের ফ্যামিলিটা খুব ব্রোকেন and his relatives have requested। আমি নিজে প্রিয়ামকে বলেছি, আমার সাথে মানে আমি 2 বার ওনাকে বলেছি, এটা আমার নিশ্চিত মনে আছে। And her response was ছেড়ে দিব না, ছেড়ে দিব না, মানে আমি দেখি কি করা যায়। অ্যাডভাইজারকে তুমি বলছো, আমি বলছি। এবং ওনার কি ক্ষমতা ছিল তখন ওটাকে সমাধান করার? অর্থাৎ ধরেন উনি চাইলে কেউ বের করে দিতে পারতো? পিএম চাইলে হবে না, মানে এটা যা চাবে তাই হবে। সম্ভাব্য যারা অভিযুক্ত তাদের কারো কারোর সাথে কথা বলার পর যে জিনিসটা পরিষ্কার একটা অবয়ব দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই ধরনের ঘটনার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যিনি নীতি নির্ধারকদের সর্বোচ্চ জায়গায় অবস্থান করছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং বাহিনীগুলির প্রধান এবং ইন্টেলিজেন্স যে এজেন্সি উইং আছে তার প্রধানদের সমন্বিত নির্দেশনার বাইরে বা কমান্ড স্ট্রাকচারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনার বাইরে এই ধরনের ঘটনা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘটার কোনো সুযোগ নাই। সুতরাং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দায় এড়ানোর সুযোগ নাই।